কোনো রাজনৈতিক নেতা অথবা কর্মীর উপরে নিরাপত্তা বাহিনী অযাচিত বল প্রয়োগ করতে পারেন না। তিনি ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা আছে তার সঙ্গে তার সংশ্লিষ্টতার বেশ অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে। যে ফ্যাসিস্ট নেত্রী ছিল তার সাথে তার মায়ের চেহারার মিল খুঁজে পেয়েছেন। ডেনিস খান, আপনি কিভাবে দেখেন? আপনি একটা নতুন রাজনৈতিক দলের নেতা। প্রশ্নটা আমার এরকম যে এই যে নুরুল হক নূর যতবার আন্দোলন করতে গিয়েছে, স্বৈরাচারের সময় বিভিন্নভাবে হামলা শিকার হয়েছে, অনেক মারধর খেয়েছে, হাসপাতালে গিয়েছে, কয়েকবার সে মার খেয়েছে। মানে এখানে রাজনীতিতেও কি কোনো একটা শ্রেণী বৈষম্য আছে যে একটা ছোট দল সে সেখানে করতে গিয়েছে, তাকে ইচ্ছে করলেই পেটানো যাবে? সেটা একটা দিক। আরেকটা দিক হলো যে এই যে একটা রাজনৈতিক দল, তাকে আমরা অনেকে বলছেন যে স্বৈরাচারের দোসর হলেই কি সেই অফিসে আগুন দেওয়া যাবে? এই মানে আইন শৃঙ্খলা তাহলে কোথায়? না, আপনি কিভাবে দেখেন? এবং একই সাথে এখানে সরকারের ভূমিকাও আপনাকে জানতে চাইব, ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। বেসিক্যালি আপনার এখানে তিনটা প্রশ্ন আমি দেখতে পারলাম। তো আমি প্রথমেই ওয়ান বাই ওয়ান যাই। নাম্বার ওয়ান হচ্ছে যে নুরুল হক নূরের যে ব্যাপারটা, জনতার দল অত্যন্ত নবীন একটা দল। সেই দলের পক্ষ থেকে আমরা শুরু থেকেই ঘটনা ঘটা মাত্র আমরা নিন্দা জানিয়েছি, কারণ পলিটিশিয়ানস লাইফ ম্যাটার্স। নুরুল হক নূরের উপরে যে হামলাটি হয়েছে, এই হামলাটি আপত্তিকর এবং নৃশংস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জাতীয় মব কিভাবে কন্ট্রোল করতে হয় এটা তাদের জানা আছে, কিন্তু ভিডিওতে আমরা যেটা দেখলাম যে তার মুখের উপরে উপর্যুপরি যে আঘাত করা হচ্ছিল, এটা আমাদের কাছে মনে হয়েছে, জনতার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় ছিল। এছাড়াও বিকল্প পথ ছিল রক্তাক্ত না করে ওখান থেকে তাদেরকে সরিয়ে ফেলার। হয়তো একটু সময় লাগতো, বাট যতটুকু আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি যে নুরুল হক নূর অথবা তার দল ওখানে এমন কোনো উচ্ছৃঙ্খল অথবা আগ্রাসী দৈহিক ভাষা প্রকাশ করেনি যার কারণে তাদের উপরে এভাবে আক্রমণ করার প্রয়োজন ছিল। সো আপনি যে প্রশ্নটি করেছেন যে নুরুল হক নূর তার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং তার দলের যে পলিটিক্যাল ব্যাপ্তি আছে, সেটা বড় হোক বা ছোট হোক, কোনো রাজনৈতিক নেতা অথবা কর্মীর উপরে নিরাপত্তা বাহিনী অযাচিত বল প্রয়োগ করতে পারেন না। এটার আমরা সম্পূর্ণ বিপক্ষে আমাদের দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে। আমি মনে করি এটা একটা কাপুরুষোচিত কাজ, যখন আপনার প্রপোর্শন ভুলে যান আপনি এবং ডিসপ্রপোর্শনে আপনি অ্যাটাক করেন। এটা করা উচিত না। এবার আসি ব্যক্তি নুরুল হক নূরের ব্যাপারে। তার ব্যাপারে বিতর্ক আছে। তিনি ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা আছে তার সঙ্গে তার সংশ্লিষ্টতার বেশ অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে। একাধিকবার তিনি পল্টিবাজি করেছেন। তিনি আগের যে ফ্যাসিস্ট নেত্রী ছিল তার সাথে তার মায়ের চেহারার মিল খুঁজে পেয়েছেন। এই জাতীয় বিতর্কিত মন্তব্য করে সে জনমনে বিভিন্ন ধরনের বিরক্তি উদ্রেক করেছেন। তার প্রতি জনমনে ক্ষোভ না থাকলেও তার এই ধরনের বালখিল্যপূর্ণ আচরণ, যা রাজনৈতিক পরিমণ্ডলে হাস্যরসের সৃষ্টি করে, তার ত্যাগের যে ওয়েট সেটা তার এই জাতীয় আচরণের কারণে কমে যায়। তো এরপরের যে প্রশ্নটি আপনি করেছেন তার সঙ্গে এই অংশটুকু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে যে রাজনীতিতে এখন যে মেরুকরণ চলছে এবং এই মুহূর্তে যে আমি বলবো যে মন্থন কাল চলছে, এখানে গত 54 বছরের যে অ্যান্টিবায়োটিক ছিল যেটা অকার্যকর বলে প্রমাণিত হয়েছে গত 5ই আগস্ট, কিছু কিছু দল কিন্তু এখন আবার সেই একই অ্যান্টিবায়োটিক জনগণকে খাওয়ানোর জোর চেষ্টা করে যাচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে। অনলাইনে দল চলে এখনকার জামানায়, চলছে অনলাইনে নেতৃত্ব দিয়ে দল কিন্তু চলছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে বিড়াল লেজ নাড়াতো, এখন লেজ বিড়াল নাড়ানো শুরু করেছে। কিছু কিছু অ্যাক্টিভিস্ট যারা আছেন তারাও কিন্তু অনলাইনে ভেবে নিচ্ছে যে দেশ তারা চালায় প্রকারান্তে। তো এই জাতীয় যে অপোজিট কারেন্টগুলো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তার প্রেক্ষিতে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে সুস্থ ধারার রাজনীতি প্রত্যাশা করাটা একটু কঠিন হয়ে গিয়েছে। একই সাথে আপনাকে অন্যান্য জিনিসগুলো মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক বিশ্ব এই মুহূর্তে বেশ ভোলাটাইল। আপনি ট্যারিফের জন্য যে যুদ্ধ দেখতে পাচ্ছেন, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট এবং ইফেক্ট কিন্তু বাংলাদেশে পড়তে শুরু করেছিল। তারপরে হঠাৎ করে ট্যারিফটা একটু কমার কারণে এখন আবার আরেকটা রিপেল ইফেক্ট যেটা পড়তেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী কান্ট্রিতে যেহেতু অন্যায্য প্রকারান্তে ট্যারিফের একটা বৈষম্য ক্রিয়েট হয়েছে, এখন কিন্তু আবার হিউজ পরিমাণে অর্ডার বাংলাদেশের দিকে আসতে শুরু করেছে।
বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, যাদের কাছে রাজনীতির চেয়েও নিজের ব্যক্তিগত বাসার অর্থনীতি অত্যন্ত জরুরি, তারা এখন একটু কনফিউজ স্টেটে আছে যে তারা কি এখন এই যে একটা সুযোগ এসছে, এই সুযোগটাকে গ্র্যাব করার চেষ্টা করবে নাকি পলিটিক্যালি অ্যাওয়্যার হওয়ার চেষ্টা করবে। আর সর্বোপরি যেটা হচ্ছে যে সামনে নির্বাচনের যেহেতু তারিখ ঘোষিত হয়েছে, একটা রোড ম্যাপ যেহেতু দেওয়া হয়েছে, এখানেও কিছু অপোজিট কারেন্ট দেখা যাচ্ছে। কেউ কেউ স্বস্তি পাচ্ছে যে সামনে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, নির্ধারিত দিনে নির্বাচন হবে, দেশ পলিটিক্যাল যে ট্রেন আছে সেই ট্রেনটা ট্র্যাকের উপরে উঠে জার্নি শুরু করবে। বাট এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে একই সঙ্গে মানে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে কগনিজেন্সে আনতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু একই সাথে অপোজ করছে এবং সন্দেহ পোষণ করছে যে নির্ধারিত সময়ে আমাদের যে নির্বাচন আছে সেটা হবে কি হবে না। এই যে দ্বৈরথটা শুরু হয়েছে, এটা অপ্রত্যাশিত ছিল। এবং এই জায়গায় আমি যেটা বলে এখন শেষ করব সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট স্বৈরাচারকে 5ই আগস্ট আমরা উৎখাত করলাম, 1 বছর ঘুরতে না ঘুরতে তারা এখন ঢাকায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মিছিল করতে শুরু করেছে। আর ফ্যাসিস্টদেরকে উৎখাতের পক্ষে যারা ছিল তারা রক্তাক্ত হয়ে হাসপাতালের আইসিইউতে পড়ে আছে। এত দ্রুত আমাদের মানসিকতা এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে চেঞ্জ আসছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে ফ্যাসিজমের এগেনস্টে যেই শক্তিগুলো একত্রিত হয়ে তখন মানে প্রতিরোধ গড়ে তুলেছিল, সংগ্রাম করেছিল, তারা এখন বহুধা বিভক্ত হয়ে গিয়েছে। এবং এই বহুধা বিভক্তির পেছনে কি কারণ, এটা নিয়ে বিপুল গবেষণার প্রয়োজন আছে।